বিয়ের প্রথম রাতে তার সঙ্গে যা ঘটেছে তা তার আত্মা পর্যন্ত কাঁপিয়ে দেয়। এমন এক ভয়ঙ্কর সত্য যা সে তার দুঃস্বপ্নতেও কল্পনা করেনি। এই হচ্ছে পূজা, যার সবেমাত্র বিয়ে হয়েছে। দু চোখে নতুন কনের হাজারো স্বপ্ন নিয়ে শ্বশুর বাড়ির চৌকাঠ পার হয়। ভীত এবং বিধ্বস্ত পূজা যখন তার শেষ ভরসা তার যা কামলেশের কাছে সাহস সঞ্চালন করে নিজের সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর সেই ঘটনা যখন তাকে জানায়, তখন সান্ত্বনার বদলে সে পায় তার গালের উপরে জোরালো এক চড়। পূজা মাটিতে পড়ে গিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। নতুন বউয়ের সাথে এত বড় প্রতারণা এবং অত্যাচার কেন হলো? এই কাহিনীটা আপনাকে ভেতর থেকে নাড়িয়ে দেবে এবং শেষ পর্যন্ত দিয়ে যাবে একটা গভীর শিক্ষা। আপনি যদি একটা মেয়ে সন্তানের বাবা মা হন, তবে বিয়ে দেওয়ার আগে হাজারবার ভেবে দেখবেন সে সত্যিকারের মানুষ তো। এই ভয়ঙ্কর রাত পর্যন্ত ঘটনা কিভাবে পৌঁছালো জানতে হলে আমাদের কিছুটা পিছনে যেতে হবে। গল্পের প্রথমেই আমরা কামলেশ নামের এক মহিলাকে দেখতে পাই। কামলেশ একজন দায়িত্ববান গৃহিণী। সে একাই এই পরিবারকে সামলে রাখে। তার পরিবারে আছে তার স্বামী, একমাত্র মেয়ে, শ্বশুর শাশুড়ি এবং এক দাদিমা, আর তার একমাত্র দেবর অরুণ। কামলেশ অরুণকে প্রচন্ড ভালোবাসে। সে অরুণকে নিজের ছেলের মতোই বড় করেছে। এক কথায় সে অরুণ বলতে অন্ধ। তার মতে অরুণ কোনো অন্যায় করতেই পারে না। বন্ধুদের সাথে মারামারি হলেও কামলেশ কাউকে কিছু না বলেই তার হয়ে মারামারি করতে শুরু করে। একবারও অরুণকে জিজ্ঞাসা করে না অন্যায়টা কার। এইভাবেই সময় তার গতিতে এগিয়ে যায়। অরুণ এখন যুবক হয়ে উঠেছে। পুরো পরিবার তার বিয়ের জন্য পাত্রী দেখতে যাচ্ছে। মেয়েটির নাম পূজা। ইংলিশ অনার্সে বিয়ে করেছে। পূজা তার কথা আর আত্মবিশ্বাসে সবার মন জয় করে নেয়। সে যখন তার মিষ্টি গলায় একটি ইংরেজি গান গেয়ে শোনায়, তখন যেন পুরো পরিবার তার উপরে মুগ্ধ হয়ে যায়। অরুণ তো প্রথম দেখায় তার উপরে ফিদা। পারলে এখনই বিয়ে করে নিয়ে যায়। কিন্তু সেই ঘরের মধ্যে একজন ছিল যার মুখে হাসির বদলে ছিল দুশ্চিন্তা। সে হচ্ছে কামলেশ। তার কাছে পূজার এই আধুনিকতা এবং স্পষ্টবাদী আচরণ একদমই ভালো লাগেনি। কিন্তু অরুণের আনন্দ এবং জেদের কাছে কামলেশের হার মানতে হয়। অনিচ্ছা সত্ত্বেও সে বিয়েতে মত দিয়ে দেয়। সেদিনই ধুমধাম করে তাদের আংটি বদল হয়ে যায়। পূজার আঙুলে অরুণের নামে আংটি শোভা পায়। কিন্তু কেউ জানতো না এই খুশি ছিল এক রাতের মেহমান। পরদিন সকালে কামলেশ তার শাশুড়ির সঙ্গে অটোতে করে কোথাও যাচ্ছিল। হঠাৎ পথে তার নজর পড়ে বিশাল এক ভিড় আর শোরগোলের উপর। কিছু লোক রাস্তায় বসে বিক্ষোভ করছিল। ঠিক তখনই ভিড়ের মাঝে কামলেশের এমন এক চেহারার উপর নজর পড়ে যায় যা দেখে তার পায়ের নিচে মাটি যেন সরে যায়। সে প্রকাশ্যে রেগে গিয়ে হুমকি দেয় যে এইসব নাটক এখনই বন্ধ করো। প্রচন্ড রাগে কামলেশ এগিয়ে গিয়ে পূজার হাত এক ঝটকায় ধরে তার হাত থেকে বাগদানের আংটিটি নিষ্ঠুরভাবে টেনে খুলে নেয়। পূজা তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে তার কোনো কথাই শুনতে রাজি নয়। এক মুহূর্তে এক ঝটকায় সেই সম্পর্ক ভেঙে যায় যা সবেমাত্র কালকেই তৈরি হয়েছিল। কামলেশ যখন এই তুফান নিয়ে বাড়িতে ফিরে, তখন যেন বাড়িতে হুলস্থুল পড়ে যায়। সবাই তার উপরে প্রচন্ড রেগে যায়। সে কেন কাউকে কিছু না বলে এমন সিদ্ধান্ত নিল। তার স্বামী বলে, তুমি যেই ঝামেলা তৈরি করেছ এখন সেটা তোমাকেই সমাধান করতে হবে। বেচারা অরুণও অনেক অনুরোধ করে, বোঝানোর চেষ্টা করে যে পূজার চিন্তাভাবনা ভুল নয়। কিন্তু কামলেশ তার অহংকারে অন্ধ হয়ে গিয়েছিল। তার কানে যেন কোনো কথাই ঢুকে না এবং সে কারো কথাই শুনে না। কিছুক্ষণ পর এই কাহিনীতে সুন্দর এবং আবেগময় একটা মোড় আসে। নিজের সম্পর্ক বাঁচাতে এবং নিজের কথা বোঝাতে পূজা নিজেই কামলেশের কাছে পৌঁছে যায়। সে অত্যন্ত নম্রভাবে ক্ষমা চেয়ে বলে, আমরা যদি সঠিক আর অন্যায়ের বিরুদ্ধে রুখে না দাঁড়াই, তাহলে এই পৃথিবী ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে। কামলেশের চিন্তাভাবনা পুরোনো দিনের হলেও সে ছিল মনের দিক দিয়ে খুবই ভালো। তাই সে পূজার কথার গভীরতা অনুভব করতে পারে। এরপরে তার মন গলে যায় এবং সে হেসে বলে, আমি যে কোনো কথা একটু দেরিতে বুঝি, কিন্তু একবার যখন বুঝতে পারি তখন সত্যের পক্ষ কখনো ছাড়ি না। এই বলে কামলেশ অত্যন্ত সম্মানের সাথে সেই আংটি আবারও পূজাকে ফিরিয়ে দেয়। অবশেষে ছানাই বাজে এবং অরুণ ও পূজার বিবাহ সম্পন্ন হয়। কিন্তু বিয়ের এই চাকচিক্যের মাঝে একটা সমস্যা লুকিয়ে ছিল। বিয়ের দিন পূজার শরীর অত্যন্ত খারাপ ছিল। প্রচন্ড জ্বর আর গা ব্যথায় তার অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছিল। বিয়ের পিঁড়িতে বসেও সে ওষুধের উপর নির্ভর করে কোনো মতে নিজেকে দাঁড় করিয়ে রেখেছিল। বিয়ের নিয়ম কারণ শেষ হওয়ার পর আসে সেই রাত, যা প্রত্যেক নতুন বরকনে তাদের জীবনের সবচেয়ে সুন্দর রাত বলে মনে করে, বাসর রাত। অরুণ ঘরে আসে এবং কিছু আনুষ্ঠানিক কথাবার্তার পর সে পূজার কাছে আসতে শুরু করে। পূজা যে ব্যথা এবং জ্বরে ভেঙে পড়েছিল, সেই খুবই স্পষ্টভাবে অরুণকে বলে তার শরীর খুবই খারাপ, তার খুব জ্বর এবং পুরো শরীর ব্যথায় ফেটে যাচ্ছে।
সে অনুরোধ করে বলে আজকে রাতে যেন তারা কিছু না করে, কিন্তু অরুণ যেন বিয়ে করে লাইসেন্স পেয়ে গেছে। স্বামী হওয়ার অহংকারে তাকে যেন অন্ধ করে দিয়েছে। পূজার অনবরত মিনতি, কান্না এবং মানা করা সত্ত্বেও অরুণ তার পুরুষত্বের নেশায় যেন অন্ধ হয়ে গেছে। সে তার সাথে জোরপূর্বক স্বামীর অধিকার আদায় করে। নতুন কোণে সেই সোনালী স্বপ্নগুলো যেন সেই বিছানায় নির্মমভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ভোরের আলো ঘরে আসে, কিন্তু পূজার দুনিয়া তো চিরতরে অন্ধকারে ডুবে গেছে। সে ব্যথা এবং ট্রমার মধ্যে শুধু কেঁদেই যাচ্ছে। অরুণ তাকে চুপ করানোর চেষ্টা করে। তার আচরণ এমন যেন এগুলা খুবই সামান্য একটা ব্যাপার। সে খুবই অধিকার নিয়ে বলে যে আরে আমি তো তোমার স্বামী, এটা তো আমার অধিকার, বিয়ের পর তো এইসব কিছু হয়ই। এ কথা শুনে পূজার ভিতরের কষ্ট যেন আর্তনাদ হয়ে ফেটে পড়ে। সে ফুপিয়ে কাঁদতে কাঁদতে অরুণের চোখের দিকে তাকিয়ে বলে অধিকার নয়, তুমি আমার উপরে ধর্ষণ করেছ। এই শব্দটি শুনে অরুণ যেন স্তব্ধ হয়ে যায়। আরে না না, নিজের জঘন্য কাজের জন্য লজ্জিত হয়ে নয়, তার তো পুরুষত্বে আঘাত লেগেছে। সে প্রচন্ড রাগে ফেটে পড়ে আর বলে তোমার যদি মনে হয় আমি কিছু ভুল করেছি তবে এই ঘর থেকে বেরিয়ে যাও, বাইরে গিয়ে সবাইকে চিৎকার করে বলে দাও। এ কথা বলেই সে নির্দয়ভাবে টেনে সে স্টেপ পূজাকে ঘর থেকে বের করে দেয়। কাঁদতে থাকা পূজা যখন ঘর থেকে বেরিয়ে আসে তার নজর উঠানে দাঁড়িয়ে থাকা কামলেশের উপর পড়ে। কামলেশ বাড়ি এবং পাড়ার কিছু মহিলাদের সাথে কথা বলছিল। তারা বলছিল মহিলারা বোমা ফাটাতে যতটা ভয় না পায় তার চেয়ে বেশি ভয় পায় নিজের সম্মান নিয়ে তামাশা হতে দেখতে। এই একটি বাক্য যেন পূজার বুকে বিষাক্ত তীরের মতো বিঁধে যায়। সে খুব ভালো করে বুঝতে পারে যে সমাজ এবং পরিবারে সে দাঁড়িয়ে আছে সেখানে মুখ খুললে সে বিচার তো পাবেই না, বরং বাড়ির সবার সামনে তার সম্মান নিয়ে তামাশা হবে। সমাজ এবং অপবাদে সেই ভয় থেকে হেরে গিয়ে একটি প্রতিবাদী মেয়ে নিজের চোখের পানি মুছে নিঃশব্দে আবারও সেই দম বন্ধ করা ঘরে ফিরে যায়। তার নিষ্পাপ মনে কোথাও না কোথাও এই আশা ছিল যে হয়তো অরুণ নিজের পশুত্ব উপলব্ধি করেছে, হয়তো সে নিজের ভুল স্বীকার করবে এবং তার কাছে ক্ষমা চাইবে। কিন্তু অরুণের এবারের ব্যবহারে পূজার পায়ের নিচে যেন মাটি সরে যায়। পূজা আগে থেকে অসহ্য ব্যথা ছিল, কিন্তু অরুণের নিজের লালসাকে ভালোবাসার নাম দিয়ে আবারও তার সাথে জোর জবরদস্তি করে। সে বুঝতে পারে যেটাকে পৃথিবী স্বামী স্ত্রীর ভালোবাসা বলে সেটা তার জন্য শুধুমাত্র বৈবাহিক শোষণ, যার বিরুদ্ধে সে কিছুই করতেও পারছিল না। পরদিন সকালে কামলেশ দেখতে পায় ছাদের এক কোণে চুপচাপ দাঁড়িয়ে আছে পূজা। পূজার চোখে শূন্যতা এবং তার নীরব মুখ দেখে কামলেশের যেন বুক কেঁপে ওঠে। কামলেশ বারবার জিজ্ঞেস করলেও পূজা রাতে সে ভয়ঙ্কর সত্যি তাকে কিছুতেই বলে না। তবে কামলেশ ঠিকই বুঝতে পারে তার সাথে খুব খারাপ কিছু হয়েছে, তাই সে তাকে বেশি কোনো প্রশ্ন না করে পূজাকে তার বাপের বাড়িতে রেখে আসে। পূজা ভাবে হয়তো পৃথিবীতে মাই একমাত্র ব্যক্তি যে নিজের মেয়ের বুক ফাটা কষ্ট বুঝতে পারবে। সে তার মাকে গত রাতের সব সত্যি এবং অরুণের হিংস্রতার কথা বলে দেয়, কিন্তু তার মা যে উত্তরটা দেয় তা অরুণের পশুত্বর চেয়ে বেশি ভয়ঙ্কর ছিল। তার মা তাকে বুকে টেনে সান্ত্বনা দেওয়ার বদলে তাকে বুঝিয়ে দেয় যে স্বামী স্ত্রীর মধ্যে এইসব তো হয়েই থাকে, বিয়ে যখন করেছে তখন এইসব তো মেনে নিতেই হবে, এতে আবার না করার কি আছে, এটাই তো স্ত্রীর ধর্ম, এভাবেই তো পরিবার এবং বংশ এগিয়ে যায়। নিজের মায়ের মুখে এই কথা শুনে পূজা যেন স্তম্ভিত হয়ে যায়। বাকি কাজটুকু মা তার ইমোশনাল ব্ল্যাকমেল দ্বারা পূরণ করে দেয়। বাড়ির দারিদ্রতার কথা তুলে সে পূজাকে সঙ্গে সঙ্গে শ্বশুরবাড়িতে ফিরে যাওয়ার নির্দেশ দেয় এবং হুমকি দেয় সে যদি ফিরে না যায় তাহলে মা নিজের হাত কেটে আত্মহত্যা করবে। আপনজনের কাছ থেকে পাওয়া এই প্রতারণা পূজাকে ভিতর থেকে ভেঙে দেয়। পূজার কাছে আর কোনো রাস্তাই খোলা ছিল না। সে এক জীবন্ত লাশের মতো কামলেশের সঙ্গে ফিরে যাচ্ছে। রাস্তায় ওয়াশরুমে যাওয়ার বাহানায় পূজা স্কুটি থেকে নেমে যায়। এটাই ছিল তার জীবনে বড় সিদ্ধান্ত। সে আর পিছনে ফিরে তাকায় না, তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যায়। কামলেশ তাকে পাগলের মতো সব জায়গায় খুঁজে, কিন্তু পূজাকে সে কোথাও খুঁজে পায় না। উপায় না পেয়ে কামলেশ তাড়াতাড়ি বাড়িতে ফিরে সবাইকে খবরটা জানায়। এতে যেন পুরো পরিবারে তুলপাড় শুরু হয়ে যায়। সবাই মিলে পূজাকে খুঁজতে শুরু করে, কিন্তু পূজা যেন হাওয়ায় মিশে গেছে। এরপরে কামলেশ পূজার বন্ধু সোনাকে ফোন করে। সে একটি এনজিওতে কাজ করে। সোনা জানায় সে জানে না পূজা কোথায় আছে, তবে সে তাকে খুঁজে দেওয়ার আপ্রাণ চেষ্টা করবে। অনেকক্ষণ খোঁজার পর সে পূজাকে একটা পার্কে নির্জন কোণে ভীত শিশুর মতো গুটিসুটি মেরে বসে থাকতে দেখতে পায়। এরপর কামলেশও সেখানে পৌঁছায়। এবার পূজা নিজের মনে অনেকটা সাহস জুগিয়ে সেই ভয়াবহ রাতে অরুণের করার নৃশংসতা এবং সত্য কামলেশকে বলে দেয়। কিন্তু বছরের পর বছর অরুণকে নিজের ছেলের মতো করে
মানুষ করা কামলেশের অন্ধবিশ্বাসের ওপর সত্যি যেন ভারী হয়ে দাঁড়ায়। এই ভয়াবহ সত্যি কথা শুনে কামলেশের অহংকার যেন চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। সে প্রচন্ড রেগে পূজার গালে কষে এক চর বসিয়ে দেয়। এরপরে সে পূজাকে এক প্রকার টেনে শিশ্রে আবারও সেই জেলখানায় ফিরিয়ে নিয়ে আসে। যদিও তখন কামলেশ পূজাকে চর মেরেছিল, কিন্তু কথাগুলো কোথাও না কোথাও তার মনে যেন সন্দেহের বীজ বপন করে গিয়েছে। এরপরে পূজা আর অরুণ হানিমুনে যায়। হানিমুনের চারিপাশে সুন্দর পরিবেশ, কিন্তু পূজার ভিতরে তো পুরোপুরি নিঃস্ব এবং ভয় ঢুকে গেছে। সে অরুণের সঙ্গে শেষে একটি আশা নিয়ে কথা বলার চেষ্টা করে, কিন্তু অরুণের চোখে ভালোবাসা ছিল না, ছিল শুধু ক্ষুধার্ত নেকড়ের মতো লালসা। সে আবারও পূজার চিৎকার এবং কান্না উপেক্ষা করে তার উপরে স্বামীর অধিকার আদায় করে। বেচারা পূজা সেই বিছানায় ছটফট করা এবং কান্না করা ছাড়া কিছুই করতে পারে না। পূজা নিজের বিয়েটাকে আরেকটা সুযোগ দিতে চেয়েছিল। সে যাকে নিজের জীবন সঙ্গী ভেবে বুঝাতে গিয়েছিল, আসলে সে একটা অমানুষ প্রমাণিত হয়। এবার পূজা সেই রাতে খুব ভালো করে বুঝতে পারে অরুণের চোখে সে কোনো স্ত্রী বা ভালোবাসার মানুষ নয়, বরং তার কামনা এবং চাহিদা মেটানোর নির্জীব একটা মাধ্যম মাত্র। পূজার জীবন যেন দিন দিন জীবন্ত নরকে পরিণত হয়। এক রাতে ভয়ে কাঁপতে থাকা পূজা নিজেকে বাথরুমে বন্ধ করে নেয়। বাইরে থেকে অরুণ দরজা ধাক্কা দিয়ে তাকে বাইরে আসার হুমকি দেয়। ভিতরে থাকা পূজা প্রচন্ড ভয়ে কাঁদতে কাঁদতে বলে, আমি আজকে তোমার কাছে আসতে পারবো না, আমার পিরিয়ড শুরু হয়েছে। কিন্তু এই অমানুষের মাথায় লালসা যেভাবে চেপে বসেছে, তাকে কি কোনো বাহানায় আটকানো যায়? অরুণ জবাবে যা বলেছিল তা শুনে যে কোনো মানুষের আত্মা কেঁপে উঠবে। সে নির্লজ্জ এবং নিষ্ঠুরতার সঙ্গে বলে, আমার সাথে মিথ্যা বলো না, দরজা খুলো, আমি দেখতে চাই। এ কথা শুনে বাথরুমের ভেতরে থাকা পূজার প্রাণ যেন শুকিয়ে যায়। সে বুঝতে পারে কোনোভাবে এই পিশাচকে থামানো যাবে না। প্রচন্ড ভয়ে আর অসহায়ত্বের মাঝে পূজা বুঝতে পারে না সে কি করবে। তখনই সে পাশে রাখা একটা ব্লেড দেখতে পায় এবং দৃশ্যটি এখানেই কাট হয়ে যায়। পরদিন সকালে বাড়িতে কান্নাকাটি পড়ে যায়। সবাই জানতে পারে যে পূজা হাসপাতালে এবং তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। পুরো পরিবার সেখানে ছুটে যায়। অরুণ খুব চালাকির সঙ্গে কামলেশ এবং বাড়ির অন্যান্য সদস্যদের বিভ্রান্ত করার জন্য বলে তার মেয়েলি কোনো ভিতরের সমস্যা ছিল, হয়তো এই কারণে এই অবস্থা হয়েছে। কিন্তু কামলেশকে মহিলা ডাক্তার যে সত্যি কথাটা বলে তা শুনে কামলেশের শুধু পায়ের নিচ থেকে মাটি সরে যায় না, বরং তার পুরো অস্তিত্ব কেঁপে ওঠে। ডাক্তার ভারী গলায় তাকে জানায় পূজার গোপন অঙ্গে ব্লেড দিয়ে গভীর ক্ষত করা হয়েছে এবং এতেই প্রচুর রক্তক্ষরণে তার এই অবস্থা হয়েছে। এটা শুনে কামলেশ স্তব্ধ হয়ে যায়। সে সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নেয়। এরপর বাড়ির লোকদেরকে পাঠিয়ে দেয় এবং বলে সে পূজার সঙ্গেই থাকবে। জ্ঞান ফেরার পর কামলেশ যখন পূজার কাছে গিয়ে বসে, পূজা কাঁদতে কাঁদতে সেই তিতা সত্য কথা তার কাছে উগলে দেয়, যা তাকে ভয়ঙ্কর পদক্ষেপ নিতে বাধ্য করেছিল। এই ভয়ঙ্কর কথা শুনে এবার কামলেশ ভিতর থেকে ভেঙে পড়ে। সে রাতে কামলেশ বাড়ি ফিরে যায়। পূজার কষ্ট অনুভব করার জন্য সে নিজেকে বাথরুমে বন্ধ করে এবং হাতে একটি ব্লেড তুলে নেয়। ব্লেডটি নিজের চামড়ার উপরে রেখে সে সেটাই করার চেষ্টা করে যা পূজা করেছিল, কিন্তু ব্লেডের সামান্য কাটে তার হাত কেঁপে ওঠে। সে ব্লেডটি ছুঁড়ে ফেলে দেয়। এবার সে ঠিকই বুঝতে পারে সে মেয়েটি কতটা আতঙ্ক এবং ব্যথার মধ্য দিয়ে গিয়েছে, সে নিজেকে কতটা ভয়াবহ সাজা দিয়ে ফেলেছে। পরদিন যখন অরুণ নিজের নির্লজ্জ মুখোশ পরে হাসপাতালে পূজাকে দেখতে আসে, সে জানতে পারে কামলেশ আগেই পূজাকে হাসপাতাল থেকে ছাড়িয়ে নিয়ে গেছে। নিজের স্ত্রীর এত গুরুতর অবস্থা জানা সত্ত্বেও সেই বড় বড় মানুষের মাথায় এখনো একই চিন্তা ঘুরছে। সে নির্লজ্জর মতো সে মহিলা ডাক্তারকে সরাসরি জিজ্ঞেস করে বসে, আমি আমার স্ত্রীর সাথে ইন্টিমেট হতে পারবো তো? এই জঘন্য প্রশ্ন শুনে ডাক্তারের রক্ত যেন ফুটে ওঠে। ডাক্তার প্রচন্ড ক্ষেপে যায়। সেই ডাক্তার তো পূজার সে ভয়াবহ ক্ষতগুলো নিজের চোখে দেখেছে। সে তো খুব ভালো করেই জানে পূজা এমনটা কেন করেছে। সে অরুণের উপর ভীষণভাবে ফেটে পড়ে। সে চিৎকার করে বলে, তুই কতটা নীচ আর জঘন্য মানুষ, তোর মতো জানোয়ারের তো প্রকাশ্যে গুলি করে মেরে দেওয়া উচিত। সে সঙ্গে সঙ্গে সিকিউরিটি গার্ডকে ডেকে অরুণকে ধাক্কা মেরে হসপিটাল থেকে বের করে দেয় এবং কড়া গলায় বলে, এই জানোয়ারটাকে আর কখনো যেন আমার হাসপাতালের আশেপাশেও না দেখা যায়। পূজা যে নিজের চোখে বিয়ে এবং নতুন জীবনের হাজারো সোনালী স্বপ্ন নিয়ে এই বাড়িতে এসেছিল, আজ তার জীবনে এমন এক ভয়াবহ নরকে পরিণত হয়েছে যেখানে তার স্বামী সবচেয়ে বড় অপরাধী হয়ে দাঁড়িয়েছে। ভালোবাসা আর অধিকারের নামে পূজা যা সহ্য করেছে তা নিঃসন্দেহ মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। এখন পূজা তো মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। এখন তো সে আর একা নয়, সে কামলেশের সঙ্গ পেয়েছে, যে গতকাল পর্যন্ত তার বিপক্ষে ছিল। এখন কি হবে? আপনার মতে পূজার এখন কি করা উচিত? তার কি অরুণকে ক্ষমা করে দেওয়া উচিত, নাকি তার এমন কোনো শাস্তি দেওয়া উচিত যা সবার জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে? আপনার মতামত কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। পরবর্তী পার্ট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। লাইক, কমেন্ট আর শেয়ার করতে মোটেও ভুলবেন না।